আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আইনটি একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের জন্য চেঞ্জিং সেন্টেন্সের পার্ট 2 এ আরো 10টি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আসলাম। প্রথম প্রশ্নটা, হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ আ কাইন্ড ম্যান। হাজী মোহাম্মদ মহসিন ওয়াজ আ কাইন্ড ম্যান, এটাকে কিসে নিতে বলছে? নেগেটিভে নিতে বলছে। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন এই বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? এই যে ওয়াজ হচ্ছে একটা কি অক্সিলারি ভার্ব। যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এই অক্সিলারি ভার্বের পরে একটা নট লিখব, তারপর যে শব্দটার বিপরীত শব্দ লিখলে এই সেন্টেন্সটার অর্থের কোনো পরিবর্তন হবে না, আমরা সেই শব্দটার বিপরীত শব্দ লিখব। যেমন কাইন্ড, কাইন্ডের বিপরীত শব্দ হচ্ছে কি আনকাইন্ড। চাইলে আপনি এখানে ক্রুয়েলও ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা আনকাইন্ড ব্যবহার করলাম, এই যে এটা ভাওয়েল দিয়ে শুরু ইউ, তাহলে ইউ আমাদের এখানে কাইন্ডের এটা ছিল কে কনসোনেন্ট, যার কারণে এখানে হয়েছে এ। যেহেতু ইউ ভাওয়েল তাই এখানে কি হবে, অ্যান হবে। তো আমার এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করার ক্ষেত্রে আমার দুইটা পরিবর্তন হয়েছে। একটা হচ্ছে অক্সিলারি ভার্বের পরে নট, তারপরে কাইন্ডের বিপরীত শব্দ আনকাইন্ড বসবে, আর সকল কিছু যেভাবে আছে স্পষ্ট ওইভাবে দেখে দেখে লিখে ফেলবে। এটা একদমই সহজ জিনিস। পরবর্তী প্রশ্নটা, হি ডিড নট ম্যারি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটি একটি। আমরা এটাকে এখন কিসে নিব? আমরা এই সেন্টেন্সটাকে, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, এটাকে আমরা অ্যাফার্মেটিভে নিব। আমরা পরিবর্তন করে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখবো এই সেন্টেন্সটা। হি ডিড নট ম্যারি, এই যে ডিড নট তার মানে এটা একটা ফার্স্ট ফর্ম, তাহলে আমরা কি লিখবো? হি ওয়াজ আনম্যারিড। হি ডিড নট ম্যারি মানে কি, সে বিয়ে করেনি। যেহেতু সে বিয়ে করেনি তার মানে কি, সে অবিবাহিত ছিল, তাহলে কি লিখবি? হি ওয়াজ আনম্যারিড। সি নাম্বার প্রশ্নটা দেখেন, হি লাভড দ্য পিপল কর্ডিয়ালি। এই যে এখানে ইন্টারোগেটিভ এক্সক্লেমেশন মার্কসটা ভুলে চলে এসেছে, এটা এখানে বসবে না। এই সেন্টেন্সটাকে নেগেটিভ নিতে বলছে। এখানে একটা ফুল স্টপ হবে, এটা ভুলে এসেছে, আপনারা এটা লিখবেন না। এখানে এই সেন্টেন্সটা হচ্ছে কি নেগেটিভে নিতে বলছে, এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে। হি লাভ দ্য পিপল কর্ডিয়ালি। তাহলে দেখুন, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নেওয়ার সময় আমরা যেমন এই নঙে কি বললাম, এখানে অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে নট যুক্ত হবে, কিন্তু দেখেন এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। এই বাক্যে কি আছে? এই বাক্যে হচ্ছে আমার একটা মূল ভার্ব আছে। সেই মূল ভার্বটা হচ্ছে কি, মূল ভার্ব হচ্ছে এই যে লাভ। লাভ হচ্ছে একটা ভার্ব। এখানে মূল ভার্ব হচ্ছে কি, মূল ভার্ব হচ্ছে লাভ, এটা একটা ভার্ব। এখন এই যে ভার্ব, যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে মূল ভার্বের আগে আমরা ডু নট, ডাজ নট এবং ডিড নট ব্যবহার করব। তো কখন ডু নট ব্যবহার করি, কখন ডাজ নট ব্যবহার করি এবং কখন ডিড নট ব্যবহার করি সেটা আপনাদেরকে আমি গত ক্লাসে কিন্তু বুঝিয়েছিলাম। যদি ভার্বটা ফার্স্ট ফর্ম হয় তাহলে এখানে হবে ডিড নট, আর ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় সেক্ষেত্রে ডু নট অথবা ডাজ নট। ডাজ নট কখন হবে? ভার্বটি প্রেজেন্ট ফর্ম এবং এই সাবজেক্টটা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা এখানে ডাজ নট ব্যবহার করব। তো এখানে ভার্ব হচ্ছে ফার্স্ট ফর্মে আছে, সেজন্য আমরা ব্যবহার করলাম ডিড নট। ডিড নটের পরে এই যে ভার্বটা আছে তার বিপরীত শব্দ লিখবো। কি? লাভের বিপরীত কি? হেইট। দেখুন ভার্ব এখানে ফার্স্ট ফর্ম, এখানে হেইটের কিন্তু আমরা ফার্স্ট ফর্ম লিখি না, আমরা বেস ফর্ম লিখছি, কারণ ডু, ডাজ, ডিড অথবা যে কোনো মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বে কি বসে? বেস ফর্ম বসে। তারপর আমার বাকি যে অংশটুকু আছে সেটা লিখবো, দা পিপল। হি ডিড নট হেট দা পিপল। এখানে যে অ্যাডভার্বটা আছে কর্ডিয়ালি সেটা এখানে উঠে যাবে। ডি নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করে, হি নেভার থট অফ হিজ ওন হ্যাপিনেস। এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিতে বলছে। এই বাক্য আমার কোনো অক্সিলারি ভার্ব নাই। এই বাক্যে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি? থট। থট হচ্ছে মেইন ভার্ব, এবং যেহেতু এটার আগে নেভার আছে তার মানে এটা একটা নেগেটিভ সেন্টেন্স। এটাকে আমরা এখন ইন্টারোগেটিভ নিব। তাহলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভে থাকে, ইন্টারোগেটিভ নেওয়ার সময় সেটা কি হয়ে যাবে? অ্যাফার্মেটিভে হবে। তাহলে এখানে যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই
তাহলে মূল ভার্ব অনুযায়ী আমরা কি লিখবো, গত ক্লাসে সেটাও বলেছিলাম, আশা করি আপনারা জানেন। সেখানে আমরা লিখবো ডিড, শুরুতে কি লিখবো ডিড। যদি এই সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ থাকতো তাহলে আমরা লিখতাম ডিডেড। যেহেতু এটা নেগেটিভ আছে তাহলে আমরা কি লিখবো ডিড লিখবো। ডিডের পরে সাবজেক্ট, সাবজেক্ট কি হি। তারপর এই যে নেগেটিভ শব্দ নেইবার, তার অ্যাফার্মেটিভ শব্দ লিখতে হবে ইভার। তারপর যেহেতু আমরা এখানে ডিড লিখলাম, ডিডের পরে এই যে ভার্বটা, এই ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে থটের বেস ফর্মটা কি থিংটা করা, সেটা ফার্স্ট ফর্ম হচ্ছে থট। তাহলে ডিড হি ইভার থট। আর এই যে বাকি যে অংশটা আছে অফ হিজ ওন হ্যাপিনেস, এটা এখানে যেভাবে আছে ঠিক একই রকম ভাবে আমার এখানেও বসবে অফ হিজ হ্যাপিনেস। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, তাই শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। নাম্বার প্রশ্নটা, হি লেড আ ভেরি সিম্পল লাইফ। এই যে এলইডি, এটা হচ্ছে একটা ফার্স্ট ফর্ম, এটা মনে রাখবেন, একটা ভার্ব এবং এটা ফার্স্ট ফর্মে আছে। আচ্ছা যাই হোক, যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের নিয়মটা খুবই সহজ, আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আগে দেখবেন যে বাক্যে ভার্বের পরে এ অথবা এন আছে কিনা। যেমন এখানে ভার্বের পরে এ আছে, যদি এ থাকে, এ অথবা এন থাকে, আমরা শুরুতে লিখবো হোয়াট। এ অথবা এন না থাকলে শুরুতে কি লিখবো হাউ লিখবো। তো এখানে যেহেতু এ আছে তাই আমরা শুরুতে লিখবো হোয়াট। এই যে হোয়াট লিখলাম, লেখার পরে এ অথবা এন থেকে একদম শেষ পর্যন্ত আমরা লিখে ফেলবো। এই যে আমরা লিখলাম হোয়াট আ সিম্পল লাইফ। তারপরে কি লিখবো সাবজেক্ট এবং ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে ভার্ব। এই সাবজেক্ট এবং ভার্ব আমরা এরপরে লিখে ফেলবো এবং শেষে আশ্চর্যবোধক চিহ্ন দিব। তাহলে হি লেড এ ভেরি সিম্পল লাইফ, এটা যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে নিই তাহলে কি হবে হোয়াট আ ভেরি সিম্পল লাইফ হি লেড। এটা খুবই সহজ, আপনারা মনে রাখবেন। প্রথমে আমরা কি লিখবো হোয়াট অথবা হাউ, তারপরে এই যে ভার্বের পরে যে অংশটুকু আছে সেটা লিখবো। তবে মনে রাখবেন এখানে বেরি অথবা গ্রেট থাকলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেটা বসবে না। বেরি অথবা গ্রেট যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, যখন আমরা এটাকে এক্সক্লেমেটরিতে নিব তখন এই বেরি অথবা গ্রেট থাকলে সেটা উঠে যাবে। তাহলে হোয়াট আ সিম্পল লাইফ হি লেড। পরবর্তী যে সেন্টেন্সটা, হি অলওয়েজ হেল্প দ্য নিডি, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নিতে বলছে। যেহেতু এখানে একটাই ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটা হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স। এখন আমরা এই সেন্টেন্সটাকে কমপ্লেক্সে নিব। তো আপনারা জানেন যে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্সে নেওয়ার সময় আমাদেরকে দুইটা ক্লজ আগে তৈরি করতে হবে। এমন সেন্টেন্স দিব যেখানে কি থাকবে দুইটা ক্লজ থাকবে এবং দুটো সেন্টেন্সের মাঝখানে অথবা যে কোনো একটা ক্লজের শুরুতে কি থাকবে একটা রিলেটিভ প্রনাউন থাকবে। যেমন আমি যদি এই সেন্টেন্সটা খেয়াল করি, হি অলওয়েজ হেল্প দ্য নিডি, তাহলে আমরা এভাবে বলতে পারি হি অলওয়েজ হেল্প, সে সবসময় সাহায্য করে। এই যে একটা রিলেটিভ প্রনাউন, সেটা হচ্ছে কি দোজ, সে সবসময় সাহায্য করে। দোজ হু, এই যে হুটা রিলেটিভ প্রনাউন, হু ওয়ার নিডি, হু ওয়ার নিডি মানে যাদের প্রয়োজন সে সবসময় তাদেরকে সাহায্য করে। দেখুন জি নাম্বার সেন্টেন্স, সেটাকে কমপ্লেক্সে নিতে বলছে একই রকম। হি কন্ট্রিবিউটেড মাচ মানি ফর এডুকেশন টু এডুকেট দ্য পুয়ার স্টুডেন্টস। মনে রাখবেন এই নিয়ম থেকে সবচেয়ে বেশি আসে। এখানে পুরো সেন্টেন্সটাতে দুইটা ভার্ব, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই যে আপনাদেরকে যদি দেখাই আমরা, কন্ট্রিবিউটেড এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব এবং টু এডুকেট এটা হচ্ছে একটা নন ফাইনাইট, এটা ফাইনাইট ভার্ব এবং এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। যদি এরকম কোনো ভার্বের আগে টু যুক্ত থাকে, আর প্রথমে বলে রাখি এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে ফাইনাইট ভার্ব কিন্তু একটা, এই ভার্বটা কিন্তু ভার্ব হিসেবে কাউন্ট করা হবে না। তো এখানে একটাই ভার্ব, সেটা হচ্ছে কন্ট্রিবিউটেড, এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা যদি কমপ্লেক্সে নিয়ে যাই সেক্ষেত্রে আমার এই যে টুটা আছে টুটা উঠে দিতে হবে। তাহলে আমি প্রথমে আপনাদের এই নিয়মটা বলি, এই টু এর আগ পর্যন্ত যেভাবে আছে ওইভাবে আপনি লিখে ফেলবেন। এই যে প্রশ্ন থেকে দেখি হি কন্ট্রিবিউটেড মাচ মানি ফর এডুকেশন, একটা ক্লজ শেষ। তারপরে টু এর জায়গায় আমরা লিখবো সো দ্যাট, সো দ্যাট লিখি এই বাক্যের সাবজেক্টটা লিখব। তাহলে এখানে সাবজেক্ট কি আছে, দা
কাকে কাকে তারা ইয়া করে, দ্য পুয়ার স্টুডেন্টস। তাহলে কি হবে, দ্য পুয়ার স্টুডেন্টস মাইট বি এডুকেটেড, মাইট বি এডুকেটেড, এই যে এডুকেটেড কি হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম টাইপ এডুকেটেড। দো হি হ্যাড আ বাস্ট ওয়েলথ হি ডিডন্ট স্পেন্ড ফর হিজ ওন। এই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ডে নিব, দো হি হ্যাড আ বাস্ট ওয়েলথ হি ডিডন্ট স্পেন্ড ফর হিজ ওন। এই সেন্টেন্সটাকে আমরা কম্পাউন্ডে নিব। যদি দো থাকে কম্পাউন্ড করার সময় শুধুমাত্র দুটা ক্লজের মাঝখানে বাট লিখে দিবেন। আমি আবার বলতেছি, এই দো যুক্ত দো অথবা অলদো যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় শুধু একটাই পরিবর্তন হবে, সেটা হচ্ছে এই দোয়ের পরিবর্তে দুটা ক্লজের মাঝখানে আপনারা বাট যুক্ত করে দিবেন। তার পরবর্তী সেন্টেন্সটা দেখেন, হু ডাজ নট নো হিজ কাইন্ডনেস। দেখুন অ্যাসার্টিভ সেন্টেন্স নিতে বলছি এটাকে, এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আপনাদেরকে আমি এর আগে বলেছিলাম যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে সেক্ষেত্রে আমরা হু ডাজেন্ট ব্যবহার করি বা হু ডাজ নট ব্যবহার করি। এখন অ্যাসার্টিভ থেকে যখন আমরা ইন্টারোগেটিভে নিব তখন কি ব্যবহার করব, হু ডাজ নট। কিন্তু এটা আছে আমার ইন্টারোগেটিভ, আমরা এটাকে নিব অ্যাসার্টিভে। তো এখানে হু ডাজ নট আছে, তাহলে হু ডাজ নটের জায়গায় আমরা কি লিখবো, এভরিবডি অথবা এভরিওয়ান, যে কোনো একটা লিখলেই হবে। এভরিবডি যেহেতু লিখবো, এটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাউন্ট করা হয়, তাহলে আমার ভার্বের সাথে এইচ যুক্ত হবে, নোজ। এভরিবডি নোজ হিজ কাইন্ডনেস। যে নং প্রশ্নটি দেখেন, হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কাইন্ড ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এটাকে ইন্টারোগেটিভে নিতে বলছে, একেবারেই সহজ নিয়মটা। এই বাক্যে এই যে হি হচ্ছে একটা সাবজেক্ট, ওয়াজ হচ্ছে একটা ভার্ব, এবং একটা ওয়াজ এটা একটা অক্সিলারি ভার্ব। সেক্ষেত্রে এই ভার্বগুলো যদি থাকে আমরা তার সাথে নট যুক্ত করে সেটাকে প্রথমে লিখব। তাহলে ওয়াজটাকে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা প্রথমে নিয়ে আসব, আর বাকি অংশগুলো যেভাবে আছে ওইভাবে বসবে, শুধু শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে কি হচ্ছে, ওয়াজেন্ট হি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কাইন্ড ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আপনারা আজকে যে 10টি আমি বুঝিয়েছিলাম, যদি এই 10টির মধ্যে কোনো নিয়ম আপনারা না বুঝে থাকেন আমাকে জানাবেন, ইনশাল্লাহ সেটা আমি আবার আরো একটু ভালোভাবে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এর পরবর্তীতে পার্ট 3-তে আমি আরো 10টা প্রশ্ন সমাধান করব অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।